কিন্তু যতটুকু যতটুকু জানবেন ততটুকু সঠিকভাবে ধরে রাখেন, ততটুকু শিখেন, মাথায় ধরে রাখেন। হ্যাঁ, এই জন্য আমি তো বলি রিভিশন দেবেন। ঠিক আছে, রিভিশন দেবেন। তো ক্লাস শুরু করছি। আগেও হয়তো আমার ক্লাস করেছেন। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নেবেন, শুভ কর্মকার। ওকে, নিলাম, সবাইকে শুভেচ্ছা দিলাম। আপনারাও গ্রহণ করেন। শুরু করি ক্লাস। হ্যাঁ, শীতের রাত, বেশ ঠান্ডা। ওকে, তো আজকে আমরা যে লেকচারটা নিব সেটা হচ্ছে এপ্রিলের বায়োলজি, জীব মানে জীব ও আধুনিক বিজ্ঞান। জীব ও আধুনিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান 2, এই লেকচারটা। ঠিক আছে, এখানে আমরা দুইটা অংশ আছে। প্রথমে খাদ্য অংশটা পড়ব, তারপরে অন্য অংশটা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। লেটস স্টার্ট। খাদ্য কি? কমন কথা, খাদ্য কি? অনেকেই বলে থাকেন, জিজ্ঞেস করলে যে খাদ্য কি, উত্তর দিয়ে থাকেন যে যা আমরা খেয়ে থাকি সেটাই খাদ্য। মানে অফলাইনে আমরা বলি, স্টুডেন্টদের জিজ্ঞেস করলে অধিকাংশ স্টুডেন্ট উত্তর দেন যা আমরা খেয়ে থাকি সেটা খাদ্য। আসলে কি তা খাদ্য না? আমরা যা খাই সবকিছুই খাদ্য না। তাহলে খাদ্য কি? দেখেন, আমরা মূল বৈশিষ্ট্য দিয়ে বলি। দেহের, আমাদের দেহের পুষ্টি লাভের উদ্দেশ্যে, পুষ্টি লাভের উদ্দেশ্যে যা কিছু আহার হিসেবে, আহার হিসেবে গ্রহণ করি। তাহলে সবকিছুই খাদ্য না। আমরা পুষ্টি লাভের উদ্দেশ্যে যা কিছু গ্রহণ করে থাকি আহার হিসেবে, সেটা খাদ্য। তাহলে একটা কথা চলে আসলো, পুষ্টি কি? পুষ্টি একটা প্রক্রিয়া। পুষ্টি হলো একটা প্রক্রিয়া। পুষ্টি কি? পুষ্টি, নিউট্রিশন, ইংরেজিতে বলে নিউট্রিশন। এটা হলো একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? খাদ্য থেকে প্রয়োজনীয় উপাদান গ্রহণ করে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ইত্যাদি সম্পন্ন হওয়া। ওকে, তাহলে এখন দুটো মিলিয়ে নিলে আপনারা বুঝবেন। তাহলে আমরা খাদ্য কোনগুলোকে বলবো? যেগুলো থেকে দেহ পুষ্টি পায়, পুষ্টির প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে যেগুলো থেকে। ঠিক আছে, সেইগুলোকে আমরা খাদ্য বলবো। ঠিক আছে, আমরা যে বিভিন্ন বাজে জিনিস, নেশা জাতীয় জিনিস, মদ, বিড়ি, সিগারেট ইত্যাদি এগুলো গ্রহণ করি, এগুলো খাদ্য না। কেন খাদ্য না? তাহলে এগুলো থেকে দেহ পুষ্টি পায় না, শক্তি উৎপাদন হয় না, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ হয় না, বরং রোগ আরো সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে, তাহলে যেগুলো থেকে এটা পাওয়া যাবে সেই উপাদানগুলোকে আমরা বলবো খাদ্য। তাহলে খাদ্যের উপাদান কয়টি? লেখেন, খাদ্যের উপাদান, খাদ্যের উপাদান 6টি বা 6 প্রকার, যাই খুশি বলতে পারেন। 6টি। কি কি? প্রথমটা হলো শর্করা, বা আমরা ইংরেজিতে বলি কার্বোহাইড্রেট, আমিষ, প্রোটিন, স্নেহ, লিপিড, খাদ্যপ্রাণ বা ভিটামিন, এই ভিটামিনটাই বাংলা হয়ে গিয়েছে, খনিজ লবণ, আর হলো পানি।
তাহলে আমরা যেসব বস্তু খাদ্য হিসেবে গ্রহণ করি এদেরকে বৈশিষ্ট্যগতভাবে এই 6টা ভাগে ভাগ করা হয়। তাহলে খাদ্যের উপাদান কয়টি বা খাদ্য কত প্রকার, তাহলে তার প্রশ্ন হলে 6টি। আচ্ছা, এর মাঝে এই প্রথম 3টাকে বলা হয় মুখ্য উপাদান। মুখ্য উপাদান কেন মুখ্য উপাদান বলা হয়? প্রথমত হলো এগুলো একটু বেশি পরিমাণে লাগে, বেশি পরিমাণ, বা আমাদের জন্য প্রতি আহারেই এগুলো থাকে, প্রতিবার আহারের সময় এটা থাকে। আর একটা হলো মুখ্য উপাদানগুলোর পরিপাক প্রয়োজন হয়, পরিপাক প্রয়োজন হয়। ওকে। আর পরের 3টাকে বলা হয়, এগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোকে বলা হয় গৌণ উপাদান। প্রথমটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এগুলোকে বলা হয় মাইক্রো। আচ্ছা, কেন বলা হয়? তাহলে এগুলো একটু কম পরিমাণে লাগে, অথবা আরেকভাবেও একটু বলা যায় এগুলোর অধিকাংশই মুখ্য উপাদান থেকে পাওয়া যায়, এটাও একটা কারণ। আর একটা হলো এদের পরিপাক প্রয়োজন হয় না, পরিপাক প্রয়োজন হয় না। ঠিক আছে, শরীর এগুলো এমনি খাদ্য থেকে শরীর এমনি অ্যাবজর্ব করে নিতে পারে, ভিটামিন, খনিজ আর পানি তো আছে। ওকে। এবার লেখেন সুষম খাবার। সুষম খাবার, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট। আচ্ছা, সুষম খাবার, সুষম খাবার বললে আমরা অনেকেই যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে সকল খাদ্য উপাদান যে খাবারে বিদ্যমান থাকে, সকল খাদ্য উপাদান যে খাবারে বিদ্যমান থাকে। আগেরটা একটু রিপিট করেন। তাহলে মুখ্য উপাদান যেটা বেশি পরিমাণে দরকার হয় এবং পরিপাক প্রয়োজন হয়, আর গৌণ উপাদান কম পরিমাণে প্রয়োজন হয় এবং পরিপাক প্রয়োজন হয় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, সুষম খাবার। ও, রুটিনে লেকচার 1 দেয়া, আমার লিখতেই ভুল হয়েছে, লেকচার এটাই 1। হ্যাঁ, কে লিখেছেন? নাইমুল ইসলাম। ওকে, থ্যাংক ইউ। আমার লিখতেই ভুল হয়েছে, 2 এটা না, এটা একই। সুষম খাবার, তাহলে সুষম খাবার কোনটা? সব উপাদান থাকলেই সুষম খাবার হবে না, সকল উপাদান থাকলেই সুষম খাবার হবে না। এর শর্ত 2টা, কি কি লেখেন? সকল খাদ্য উপাদান বিশিষ্ট, সকল বলতে ওই 6 প্রকার, 6 প্রকার খাদ্য উপাদান বিশিষ্ট নির্দিষ্ট পরিমাণ মতো খাবার। অর্থাৎ নির্দিষ্ট অনুপাতে থাকতে হবে এবং সকল উপাদান থাকতে হবে। তাহলে শর্ত 2টা, কি কি? সকল খাদ্য উপাদান একটা শর্ত, আর একটা হলো তাদের অনুপাতটা কি হবে? নির্দিষ্ট। তাদেরকে আমরা বলবো সুষম খাবার। ওকে। যে কোনো পরিমাণ নিয়ে আপনি অনেক খাবার খেলেন, এটা সুষম হবে না, হয়তো সবই কম বেশি তার মধ্যে আছে, কিন্তু সুষম হবে না। সকল উপাদানও থাকতে হবে, নাম্বার 1 ক্রাইটেরিয়া, এবং নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। ওকে। তাহলে আসেন আমরা এবার একটু দেখি সেই অনুপাতটা কি হবে, পরিমাণটা, অনুপাত বা পরিমাণ। লিখেন। তাহলে খাবারের প্রধান অংশকে আমরা বলি সবচেয়ে বেশি যেটা লাগে শর্করা, এরপরে হলো আমিষ দ্বিতীয়, আর তৃতীয় হলো স্নেহ। তাহলে এদের অনুপাতটা হবে 4:1:1। এটা কিন্তু 2টা প্রিলিতে আসছে, হ্যাঁ, 2টা টিক দিয়ে রাখতে পারে। 4:1:1, অর্থাৎ 4 ভাগ পরিমাণ যদি শর্করা নেই, তার 1/4, 1/4 হবে হলো আমিষ বা প্রোটিন,
1/4 হবে স্নেহ বা লিপিড। ওকে। আচ্ছা, আমরা যখন খাবার খাই আমরা তো আর মেপে খাই না। দাঁড়িপাল্লা দিয়ে কি আপনারা মেপে বসেন? বা খাবার টেবিলে কি একটা ব্যালেন্স বা দাঁড়িপাল্লা থাকে? না, থাকে না। তার মানে আমরা মেপে খাই না, কিন্তু এরপরেও খেয়াল করলে দেখবেন আমাদের খাবারটা কম বেশি সুষম খাবার হয়ে থাকে। কারণ কি, আপনি যদি 1 প্লেট ভাত নেন মোটামুটি স্ট্যান্ডার্ড, মাছ মাংস ডাল ডিম এগুলো মিলিয়ে দেখবেন 1/4 হয়। আর তেল দিয়ে যেহেতু সকল তরকারি সকল কিছু রান্না করা হয়, ওটার পরিমাণও 1/4 হয়ে যায়। এর বাইরে আমরা অনেক সময় মাখন ঘি পনির ডেজার্ট খাবারের আগে পিছে বা এগুলো খেতে গ্রহণ করি। গড় করলে দেখা যায় আমরা পরিমাণ বা মেপে না খেলেও এটা দেখা যায়। স্যার বোর্ড ঘোলা দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, একটু অপেক্ষা করেন, বিশেষজ্ঞকে ডাক পাঠাচ্ছি। এই দেখেন তো, আসতে বলেন তো, একটু ক্যামেরাটা ঘোলা হয়ে গেল, কোনো বোর্ড দেখতে পাচ্ছে না। বিশেষজ্ঞকে ডেকে পাঠান। আচ্ছা, একটু অপেক্ষা করে না। আচ্ছা, তাহলে যা বলছিলাম একটু শোনেন তাহলে। আমরা মেপে না খেলেও অলমোস্ট সবসময় দেখা যায় যে প্রায়ই খাবারটা কিন্তু একটা সুষম খাবারই হয়ে থাকে। 4 ভাগ শর্করা হয়, তার 1/4 আমিষ হয়, 1 ভাগ স্নেহ বা চর্বি হয়, তাই না? ওকে, তাহলে এটা গেল হলো সুষম খাবার পরিমাণগত। এটুকু কি আপনারা লিখতে পাচ্ছেন আমার কথা শুনে, যারা দেখতে পাচ্ছেন না? অনুপাত বা পরিমাণটা শর্করা আমিষ বা স্নেহ 4:1:1, 4:1:1। আচ্ছা, এখন কি স্পষ্ট দেখা যাচ্ছে? জি। কিভাবে দেখছেন? আমি তো নিজেই একটু অস্পষ্ট দেখছি। আচ্ছা, যদি দেখা যায় ঠিক আছে। ওকে, এবার লেখেন আদর্শ খাবার। আদর্শ খাবার, আইডিয়াল ফুড। আচ্ছা, আসলে আদর্শ খাবার কিন্তু সুষম খাবারই। অ্যাকচুয়ালি আদর্শ খাবার বলতে আমরা কি বুঝি? সুষম খাবারটাই আদর্শ খাবার। সুষম খাবার। কিন্তু আমাদের বই পুস্তকগুলোতে আদর্শ খাবার বলতে একটু অন্য একটা জিনিসকে মিন করে। সেটা হলো কি, সেটা আমি বলে দিচ্ছি। নর্মালি কিন্তু আসলে ব্যালেন্স ডায়েটই হলো আইডিয়াল ফুড বা আদর্শ খাবার। আমরা ব্যালেন্স ডায়েট খাওয়া মানে আদর্শ খাবার খাই। কিন্তু বই পুস্তকে আমাদেরকে যেটা শেখানো হয়েছে সেটা হলো এইটা: একক কোন খাদ্যে যদি সুষম খাবারের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তখন তাকে বলা হয় আদর্শ খাবার। ঠিক আছে? তাহলে একক কোন খাবারে যদি সুষম খাবারের যা যা বৈশিষ্ট্য অর্থাৎ সকল উপাদান নির্দিষ্ট পরিমাণে এটা যদি থাকে তাহলে সেটাকে বলবো। পিন করা বোর্ড সিলেক্ট করলে ক্লিয়ার দেখা যাচ্ছে কি? বুঝতে পারছি না আপনারা। দেখা যাচ্ছে তো সবাই নাকি? শুভ কর্মকার বোর্ড ঘোলা লিখেছি শুনে শুনে। তা বাকিরা দেখছে কিভাবে? মনে হয় দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে একক কোন খাদ্যে যদি সব সুষম খাবার থাকে, তাহলে আদর্শ খাবার বলতে আমরা একটা খাদ্যকেই বুঝি, সেটা হলো কি? দুধ। ঠিক দেন, এটা পিলিতে আসছে। এবং দুধে শুধুমাত্র একটা উপাদান থাকে না, লিখে রাখেন, এটাও একটা পিলিতে আসছে, শুধুমাত্র ভিটামিন সি থাকে না।
স্যার আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্লিয়ার দেখতে পারলে তো হলো। আচ্ছা, এটা একটা পিলিতে আসছে, 40তম পিলিতে আসছিল যে দুধে শুধুমাত্র কি থাকে না, নিচের কোনটি থাকে না, ভিটামিন সি। তাহলে ভিটামিন সি ছাড়া সকল উপাদান দুধে থাকে। ওকে, একমাত্র পরিপূর্ণ আদর্শ খাবার একটাই, সেটা হলো দুধ। তবে কাছাকাছি, কাছাকাছি মানের আদর্শ খাবার, কাছাকাছি এভাবেই লিখে রাখেন। আরো দুটো খাবার আছে, তাদের একটা হলো মধু আর একটা হলো ডিম। ঠিক আছে, একটু জেনে রাখেন। তাহলে আরো দুটো কাছাকাছি মানের খাবার আছে, আদর্শ খাবার, সেটা হলো দুধ, সরি, ডিম আর মধু। আর একমাত্র সুষম খাবার হলো দুধ। তার বড় প্রমাণ হলো যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয় বা আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, দেখা যায় প্রথম 6 মাসকে বলা হয় এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পিরিয়ড। তার মানে কি, প্রথম 6 মাস আমরা বা সকল শিশু কিন্তু শুধু মায়ের দুধই পান করে, এবং এ সময় তার অন্য কোনো বাড়তি বা বাইরের খাবার দরকার হয় না, এবং শিশু এ সময় অন্যান্য সময়ের চেয়ে বরঞ্চ ভালো থাকে। তাতে এতেই বোঝা যায় যে এতে সকল উপাদান বিদ্যমান। ওকে, আচ্ছা, এবার লেখেন খাদ্য থেকে শক্তি। খাদ্য থেকে শক্তি। তাহলে আমরা খাদ্য খাই মূলত কিসের জন্য? শক্তি উৎপাদনের জন্য, ঠিক আছে। আচ্ছা, সেই শক্তির হিসেবটা লেখেন। প্রতিদিন, প্রতিদিন একজন আহ সুস্থ মানুষের, সুস্থ মানুষের মানে স্বাভাবিক একজন কর্মঠ মাঝবয়সী মানুষ, প্রতিদিন একজন সুস্থ মানুষের 2000 থেকে 2500 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, কতটুকু? 2 থেকে 2500। আচ্ছা, এটা অনেক সময় এভাবে বলে যে মেয়েদের একটু কম লাগে, ছেলেদের বেশি লাগে। সেভাবে ভাবতে পারেন, বাট আসলে বিষয়টা তা না, এটা পরিশ্রমের উপর। ছেলেরা একটু বেশি পরিশ্রম করে, পুরুষ মানুষ, এই জন্য হতে পারে। ওকে, কিন্তু রেঞ্জটা হলো 2 থেকে 2500। আচ্ছা, এবার লেখেন কোন খাদ্য থেকে, কোন খাদ্য থেকে কতটুকু শক্তি পাওয়া যায়, কতটুকু শক্তি। আচ্ছা, এটার হিসেবটা হবে এরকম, কিলো ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ আমরা এই হিসেবটা নিব হলো কিলো ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, তাহলে আবারও সেই অনুপাতে যাই। প্রথম শর্করা, আমিষ, দ্বিতীয়টি স্নেহ। তাহলে এই ক্ষেত্রে হিসেবটা হলো 4:4:9। আচ্ছা, এখানে আবার একটু খেয়াল রাখেন। তাহলে আমরা 1 গ্রাম শর্করা থেকে পাই 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম আমিষ থেকেও পাই 4 কিলো ক্যালোরি, কিন্তু শক্তি সবচেয়ে বেশি পাওয়া যায় স্নেহ বা চর্বি থেকে, 9 কিলো ক্যালোরি। মনে রাখবেন, এই জন্য স্নেহ জাতীয় খাবার কম খেলেই ওইটার অভাব পূরণ হয়ে যায়, এবং কম স্নেহ জাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। মনে থাকবে। ওকে, তাহলে 4 ভাগ শর্করা, সরি, 4 কিলো ক্যালোরি শর্করা থেকে, 4 কিলো ক্যালোরি আমিষ থেকে, আর 9 কিলো ক্যালোরি হলো স্নেহ থেকে। আচ্ছা, লেখেন প্রতিদিনের, প্রতিদিনের শক্তির হিসেব, শক্তির হিসেব। এটা কি, কি মিন করছি? এটা হলো আমরা যে প্রতিদিন কাজ করি, শক্তি লাগে না? এটাকে যদি 100 ভাগ ধরা হয়, তাহলে এই 100 ভাগ শক্তির কোথা থেকে, কোন ধরনের খাদ্য থেকে কতটুকু আসা উচিত। উচিত, আমরা হয়তো সেভাবে মেনটেন করি না, কিন্তু উচিত। সেটার পরিমাণ লেখেন শর্করা, আমিষ, স্নেহ। আচ্ছা, শর্করা থেকে হলো 60 থেকে 70, আমিষ থেকে অনলি 10,
আর স্নেহ থেকে 20 থেকে 30। ওকে, মনে থাকবে একটু রেঞ্জ, ওই দুটোর রেঞ্জ আর কি। আমিষ, আমিষ বলছি, স্নেহ আর শর্করাটা রেঞ্জ দিয়ে দিলাম 60 থেকে 70। তার মানে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, আমাদের দৈনন্দিন শক্তির প্রধান উৎস কি? তাহলে শর্করা বা কার্বোহাইড্রেট মনে থাকবে। আমরা দেখেন, খেয়াল করে দেখেন, আর দ্বিতীয়টা হলো স্নেহ বা চর্বি। আর আমরা আমিষ আসলে খাই মূলত হলো দেহ গঠনের জন্য, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, মূলত শক্তির জন্য আমরা খাবার খাই, আমিষ গ্রহণ করি না। আচ্ছা, শর্করা থেকে দেহ কোনটা গ্রহণ করে? এটা আপনারা মানব দেহেও পড়েছেন, পরিপাকতন্ত্র যখন পড়ানো হয়। একটা উপাদান মূলত গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ। তাহলে আমাদের দেহ, আমরা শর্করা কিন্তু হাজার হাজার রকম খাবার খেতে পারি, ধান, গম, ভুট্টা, জব, আলু দিয়ে তৈরি, কিন্তু দেহ এখান থেকে শুধুমাত্র কোনটা নিবে? গ্লুকোজ বা ফ্রুক্টোজ। ঠিক একইভাবে মাছ, মাংস, ডিম, হাজার হাজার রকম খাবার হয়, সব খাবার কি আমরা প্রোটিন বা আমিষ বলি, কিন্তু এখান থেকে দেহ গ্রহণ করবে কোনটা? অ্যামাইনো অ্যাসিড। আর যত প্রকার স্নেহ জাতীয় খাবার আমরা খাই, এখান থেকে দেহ গ্রহণ করে কোনটা? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। গ্লিসারল। ওকে, এটা মনে রাখবেন, অনেক পরীক্ষায় আসে কিন্তু, যদিও এটা মানব দেহে ডাইজেস্টিভ সিস্টেমেও পড়ানো হয়েছে, আপনারা পড়েছেন নিশ্চয়ই। আমি নিলে তো পড়িয়েছি, অন্য কেউ নিলেও পড়ানোর কথা। হ্যাঁ, ওকে, এবার লেখেন র্যাফেজ। র্যাফেজ বানানটা একটু পেকুলিয়ার, ROUGHAGE, র্যাফেজ। আচ্ছা, র্যাফেজকে বলা হয় খাবারের তন্তুময় বা আঁশযুক্ত অংশ। আঁশযুক্ত অংশ। তাহলে রাফেজ কি? রাফেজ হলো সহজ ভাষায় আঁশযুক্ত খাবার। কি খাবার? আঁশযুক্ত খাবার বা তন্তু, ফাইবার, ইংরেজিতে বলে ফাইবার। যে খাবারে ফাইবার বেশি আছে, আঁশ বেশি আছে, সেটাই হলো রাফেজ। আচ্ছা, এটার উৎস কি তাহলে? এর উৎস হলো অল টাইপস অফ ভেজিটেবলস, মানে কি শাকসবজি, অ্যান্ড অল টাইপস অফ ফ্রুটস, ফলমূল। তাহলে রাফেজের উৎস হলো সকল প্রকার শাকসবজি, ফলমূল। ঠিক আছে। আচ্ছা, এই যে আঁশ, এই আঁশটার রাসায়নিক একটা নাম আছে, রাসায়নিক নাম, রাসায়নিক নাম, সেটা হলো সেলুলোজ। আঁশের রাসায়নিক নাম কি? সেলুলোজ। মনে রাখবেন, আঁশ, ফাইবারের রাসায়নিক উপাদানটাকে বলা হয় সেলুলোজ। লেখেন, এই সেলুলোজ পরিপাকের কোন এনজাইম আমাদের অন্ত্রে বা পাকস্থলীতে নেই, অন্ত্রে নেই, সেজন্য এটি পরিপাক হয় না। এটি কিন্তু এই রাফেজটা এত গুরুত্বপূর্ণ, রাফেজ যে আমাদের গ্রহণ করা উচিত, খাওয়া উচিত, এর নেপথ্য কারণ কিন্তু এই বাক্যটা, যে আমরা রাফেজ খাবার হিসেবে নিচ্ছি, কিন্তু এর মূল উপাদান আঁশ, যেটাকে সেলুলোজ বলি, এই সেলুলোজটা পরিপাক হয় না। কেন হয় না?
এটা পরিপাক করার জন্য যে এনজাইম বা উৎসেচক দরকার সেটা আমাদের দেহ তৈরি করতে পারে না, দেহে নেই। ওকে। আচ্ছা, ফলে কি কি আমরা উপকার পাই একটু দেখেন। স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। আচ্ছা, খেয়াল করে দেখেন তাহলে কোথায় থাকলো র্যাফেজ আর কোথায় হলো স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ফ্যাটাল ডিজিজ, যেগুলোতে ইনস্ট্যান্ট মৃত্যু হতে পারে, এই রোগগুলো। এটার সাথে র্যাফেজের সম্পর্কটা কি একটু বোঝা দরকার না? আসেন, তাহলে আমরা বললাম র্যাফেজ যদি বেশি খাওয়া যায় বা আমাদের খাদ্যে র্যাফেজের পরিমাণ যদি বেশি হয়, তাহলে এই মরণ ব্যাধিগুলো কি কি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে বা নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, কিভাবে? কারণ হচ্ছে আসলে এই স্ট্রোক, হার্ট অ্যাটাক বা ডায়াবেটিস এগুলোর নেপথ্য কারণ হলো অতিরিক্ত খাওয়া। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি অতিরিক্ত খান কেন, বলবেন যে স্যার খেতে ভালো লাগে, নাকি? ঠিকই, খেতে অনেকেই ভালো লাগে, এটা ভালো গুণ। মানে খেতে পারাটা খেতে না পারার চেয়ে ভালো, তাহলে এটা ভালো গুণ। তাহলে খেতে ভালো লাগে, এখন খেতে বসলে তো আর যেহেতু ভালো লাগে বেশি খেয়ে ফেলি। আমাদের প্রয়োজন 2 থেকে 2,500 কিলো ক্যালোরি প্রতিদিন, আমরা এর মাঝে যতটুকু বার্ন করি তার চেয়ে বেশি খেয়ে ফেলি। আবার অনেক সময় আশেপাশে দাওয়াত থাকে, গিফট মানে ফ্রি খাবারের সুযোগ টুযোগ আসলে তো কথাই নেই, যেখানে 2 পিস মাংস দরকার আমরা একবারে আধা কেজি 1 কেজি খেয়ে ফেলি। এইভাবে নানা কারণে দাওয়াত টাওয়াত বিয়ে টিয়ে এগুলো। আচ্ছা, তাহলে এই স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এই তিনটা রোগই হয় হলো অতিরিক্ত খাবার কারণে। আমরা যদি যতটুকু খাবার দরকার তার চেয়ে বেশি খেয়ে ফেলি, তাহলে এই অতিরিক্ত খাবারটা দেহে গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত হয়, চর্বি হিসাবে, কোলেস্টেরল হিসাবে এগুলো দেহে সঞ্চিত হয়। ফলে এগুলো আমাদের স্থূলতা বৃদ্ধি করে এবং দেহের ভিতরে যে আমাদের রক্তে নালীগুলো আছে সেই নালীগুলোর মধ্যেও জমতে শুরু করে। সেই নালীগুলো জমতে জমতে যদি সংকীর্ণ হয়ে যায়, এটা যদি মস্তিষ্কের ধমনীগুলো বন্ধ হয়ে যায়, হলে পারে যে অসুখ হয় তাকে আমরা বলি স্ট্রোক। এটা যদি হার্টের যে ধমনীগুলো দিয়ে রক্ত পায় সেখানে যদি জমে জমে বন্ধ হয়ে যায়, তাহলে যে অসুস্থতা হয় তাকে বলি হার্ট অ্যাটাক। আর এই অতিরিক্ত গ্লুকোজ এগুলো যদি রক্তে বেশি পরিমাণ থাকে তাকে বলি ডায়াবেটিস। ক্লিয়ার? তাহলে এই তিনটা রোগেরই নেপথ্য কারণ হলো অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত খাওয়া। এখন অতিরিক্ত কেন খাই? ওই যে বললেন ক্ষুধা লাগে। এই যে ক্ষুধা লাগে, এই ক্ষুধাটা আপনি র্যাফেজ দিয়ে মিটাতে পারেন। আপনার যত খুশি র্যাফেজ খান, যত খুশি র্যাফেজ খান, সারা দিনে 1 কেজি 2 কেজি ফল মূল, মূলাশ, গাজর, ঠিক আছে, যত ধরনের সবজি আছে এগুলো খান, কি হবে? এতে ক্যালোরি খুব সামান্য, বরঞ্চ এখান থেকে ভিটামিন, খনিজ, পানি এগুলো শরীর পেয়ে গেল। ক্যালোরি খুব কম পেল, পেট ভরে গেল, তাহলে খাবারের চাহিদা মিটে গেল। ক্যালোরি যদি না পায় তাহলে শরীর ভালো থাকবে, এই রোগগুলো হওয়ার কোনো সুযোগ নেই। রক্তনালী বন্ধ হবে না, ধমনী বন্ধ হবে না, রক্তে গ্লুকোজ বাড়বে না, ফলে ডায়াবেটিস হবে না। ক্লিয়ার তো? ওকে। তাহলে আমাদের এই খাবারগুলো বেশি খাওয়া উচিত, কিন্তু আধুনিক জেনারেশন আপনারা যারা ক্লাস করছেন, আধুনিক ছেলেমেয়েরা এগুলো বরঞ্চ আরো কম খায়। এই কারণে এই আপনাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আপনারা আছেন। ঠিক আছে, ফ্রি। A participant has asked you to start AI companion. আচ্ছা, তাহলে বোঝা গেছে নিশ্চয়ই, না? আচ্ছা, এইবার আরেকটা কাজ করে, সেটা হলো কি, কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর করে এই রাফেজ। কোষ্ঠকাঠিন্য ইংরেজিতে বলে কনস্টিপেশন। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য কি আপনারা সবাই খুব ভালোই বোঝেন। অনেকেরই দেখবেন ওয়াশরুমে ঢুকলে আর বের হতে চায় না, দীর্ঘ সময় লেগে যায়।
এটার নামই হলো কোষ্ঠকাঠিন্য। যাদের এই সমস্যা আছে নিশ্চোখ বন্ধ করে আমি বলে দিচ্ছি, আপনাদের সবার খাদ্য তালিকার দিকে তাকিয়ে দেখেন, আপনারা এই র্যাফেজ যুক্ত খাবার অর্থাৎ আপনাদের খাবারে শাক সবজি ফলমূল কম, এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই র্যাফেজ যুক্ত খাবার খেলে কি হয়, যেহেতু এটা আমাদের দেহে পরিপাকের এনজাইম নেই, এটা পরিপাক হয় না, ফলে আমাদের বৃহদান্ত্রে জমা থাকে, মলের পরিমাণ বৃদ্ধি হয়, মল এর মধ্যে পানি থাকে, তার কারণে সেটা নরম থাকে, ফলে ওয়াশরুমে গেলে চাপ অনুভব হয় খুব দ্রুত, ফলে দ্রুত সেটা বের হয়ে যায় বায়ুপথ দিয়ে, এজন্য সময় লাগে না। আর যাদের এইটার ক্ষেত্রে সমস্যা আছে তারা তো বুঝতেই পাচ্ছেন, আজকেই আপনারা এটা পরীক্ষামূলক দেখতে পারেন, 2 দিন আঁশযুক্ত খাবার খান একটু বেশি করে, দেখবেন এই সমস্যা দূর হয়ে গেছে। ওকে, এবার লেখেন খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড, আচ্ছা খাদ্য পিরামিড হলো, এটা হলো একটা আহ পরিমাণ ভিত্তিক উপস্থাপনা। পরিমাণ ভিত্তিক চিত্র দ্বারা, চিত্র দ্বারা পরিমাণ ভিত্তিক উপস্থাপনা। আচ্ছা, যেখানে নিচে থাকে সবচেয়ে বেশি শর্করা, যেটা সবচেয়ে বেশি লাগে, আর সবার উপরে থাকে সবচেয়ে কম যেটা লাগে, সেটা কি? স্নেহ। আচ্ছা আসেন আমরা দেখে ফেলি, দেখলে আরো ভালো বোঝা যাবে। এইরকম একটা পিরামিড, ত্রিভুজাকৃতির একটা পিরামিড, 4টা সমান ভাগে যদি ভাগ করি উচ্চতার ভিত্তিতে, দেখেন এই অংশ এই অংশ এই অংশ এই অংশ, 4 অংশ সমান, কিন্তু পরিমাণ কোথায় বেশি, কোন অংশটা কোন ভাগটা বেশি স্থান দখল করেছে? নিচেরটা। তাহলে এই নিচে থাকবে হলো শর্করা, অর্থাৎ আমাদের খাদ্যে, প্রতিদিনের খাদ্যে সবচেয়ে বেশি থাকবে কি? শর্করা। আর সবচেয়ে কম থাকবে কে? স্নেহ। দ্বিতীয় কে থাকবে? দ্বিতীয় অনেকেই বলে আমিষ, না এটা ভুল, এখানে থাকবে হলো আসলে র্যাফেজ। র্যাফেজ মানে এখানে থাকবে হলো ভিটামিন ও খনিজ। তাহলে ভিটামিন ও খনিজ পাওয়া যায় কোথা থেকে? শাকসবজি ফলমূল। পরিমাণের দিক থেকে দ্বিতীয় থাকবে এইটা, আর তৃতীয় হলো আমিষ, সবচেয়ে কম থাকবে স্নেহ। এইভাবে যে একটা পিরামিডের মাধ্যমে আমরা প্রকাশ করি খাদ্যের পরিমাণটাকে, এটাকেই বলা হচ্ছে খাদ্য পিরামিড। এটা অনুসরণ করলে দেহ ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা কিন্তু বিসিএস রিটেনেও অনেক সময় আসে, সুস্বাস্থ্যের জন্য খাদ্য পিরামিড কেমন হওয়া উচিত বা এটার প্রয়োগ বর্ণনা করুন। ঠিক আছে, তাহলে সবচেয়ে কম হলো স্নেহ, এটা উপরে, আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় শর্করা, সেটাকে নিচে রেখে খাদ্যের পরিমাণ ভিত্তিক যে চিত্রভিত্তিক উপস্থাপনা, এটাকেই খাদ্য পিরামিড বলে। ওকে, এবার লেখেন বিএমআই। বিএমআই যার পূর্ণরূপ হলো বডি, এম তে হলো মাস, আই তে হলো ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স, আচ্ছা এটা একটা সূচক। এটা একটা কি সূচক? যা দ্বারা শরীরের গাঠনিক অবস্থা বোঝা যায়। গাঠনিক অবস্থা বা মেদের পরিমাণ বোঝা যায়। আচ্ছা কিভাবে? এর একটা হিসেব আছে, সমীকরণটা কি একটু লিখে নেন। সমীকরণ, বিএমআই বের করার সমীকরণ।
সেটা হলো কোনো ব্যক্তির বা আপনার নিজেরও ভর, এটা হিসেব করতে হবে কোন ইউনিটে, কেজি। তাহলে ভরটাকে কেজিতে নিতে হবে উপরে, আর নিচে নিবেন আপনার উচ্চতা, হাইট। তবে এইটাকে নিতে হবে কোন এককে, মিটার, নিয়ে এর বর্গ দিয়ে ভাগ করতে হবে। এই হলো বিএমআই। তাহলে কি, কোন ব্যক্তির ও ভর, আমরা যেটাকে ওজন বলি, আসলে ওজন না ভর, বিজ্ঞান এটাকে ভর বলে, হ্যাঁ। তাহলে ভরটা নিতে হবে কোন ইউনিট দিয়ে, কেজি দিয়ে, আর তাকে ভাগ করতে হবে সেই ব্যক্তির উচ্চতাটা মিটার এককে নিয়ে তার বর্গ দিয়ে। দিলে এখানে একটা মান পাবো, এই মানটাকেই বলা হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, এর কিছু সুনির্দিষ্ট মান দিয়ে দেওয়া আছে, যেটা দেখলে আমরা বুঝবো একজন ব্যক্তির শারীরিক গড়নটা কেমন বা তার শরীরে মেদের পরিমাণ কেমন। যেমন 1 নম্বর, এই বিএমআই মানটা, সূচকটা যদি 18.5-এর কম হয়, তাহলে সেই ব্যক্তির সম্পর্কে ইন্ডিকেশন বা ইনস্ট্রাকশন হচ্ছে তার ওজন কম। অর্থাৎ তার উচ্চতা অনুযায়ী, বয়স না, উচ্চতা অনুযায়ী তার ওজন কম, তাহলে তাকে কি করতে হবে, একটু বেশি খেতে হবে। আচ্ছা, 2 নম্বর মানটা হচ্ছে, মান যদি 18.5 থেকে 24.9-এর মধ্যে হয়, তাহলে স্বাভাবিক বা গ্রহণযোগ্য, এইটাই ভালো, এইটাই ভালো। যে কোনোটা, আপনার 18, 18.5 থেকে 24.9-এর মধ্যে যে কোনো মান হলেই সমস্যা নেই। নিচের দিকে হলে আপনি একটু মানে স্বাস্থ্য কম, তবুও আপনি সুস্বাস্থ্যের অধিকারী। আর উপরের দিকে হলে সেখানেও আপনার স্বাস্থ্যটা একটু ভালো, তবুও আপনি সুস্বাস্থ্যের অধিকারী। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর মানটা হচ্ছে, যদি মানটা 25 থেকে 29.9-এর মধ্যে হয়, তবে আপনার ওজন বেশি, ওভার ওয়েটেড, আপনার ওজন বেশি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এই মান থেকে আপনার করণীয় কি বা আপনার প্রতি নির্দেশনা কি হবে, সেটা হচ্ছে আপনাকে খাবারের পরিমাণ কমাতে হবে, অথবা পরিশ্রমটা বাড়িয়ে দিতে হবে, শারীরিক পরিশ্রম বাড়াতে হবে, ব্যায়াম বাড়াতে হবে, অথবা দুটার কম্বিনেশনও করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো কয়েকটা ভাগ আছে, বাট আমি আর ওগুলো দেখাবো না। যদি এই মানটা 30+ হয়, তাহলে আসলে আপনি স্থূলতা, স্থূলতা, অবিসিটি। তবে এই অবিসিটির আবার অনেকগুলো ধাপ আছে, 1, 2, 3, যাই হোক, ওগুলো আর দেখাচ্ছি না। তাহলে বিএমআই মানটা যদি আপনার 30-র বেশি হয়, তাহলে ইউ আর ইন ডেঞ্জার, হ্যাঁ, আপনি বিপদে আছেন। আপনাকে এটা অবশ্যই কমিয়ে আনতে হবে। কয়েকভাবে করতে পারেন, ব্যায়াম করতে পারেন, খাবার গ্রহণ কমিয়ে দিতে পারেন, উভয়ের কম্বিনেশন করে করতে পারেন। ওকে। আচ্ছা, এখান থেকে কিন্তু বিসিএস রিটেনেও প্রশ্ন হয় যে বিএমআই দৃষ্টে আপনার স্বাস্থ্য পরিচর্যা বা খাবার গ্রহণ তালিকা কেমন হবে, বর্ণনা করুন। তো আপনি যদি এটা বুঝতে পারেন, নিজেই লিখতে পারবেন, না? ওকে, নিশ্চয়ই বুঝেছেন মনে হয়। জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড, আসলে জাঙ্ক শব্দটা মানেই খারাপ, মন্দ, হ্যাঁ। জাঙ্ক ফুড, তাহলে সাথে যেহেতু ফুড আছে, তাহলে কি হবে, মন্দ খাবার। তাহলে মন্দ খাবার কোনটা, মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত কৃত্রিম রং, লবণ, চর্বি,
ইত্যাদি যুক্ত খাবার। উদাহরণ কি? অল টাইপস অফ প্রসেসড ফুড বা ফাস্ট ফুড। ফাস্ট ফুড যত প্রকার ফাস্ট ফুড আছে, সব হলো জাঙ্ক ফুড। ওকে, তাহলে এগুলো খেতে সুস্বাদু হলেও লিখে রাখতে পারেন যে খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, এবার আমরা একটু আমিষ সম্পর্কে বিস্তারিত শিখব। আমিষ, প্রোটিন। আচ্ছা, আমিষের গঠনগত বা ক্ষুদ্রতম একক, গঠনগত বা ক্ষুদ্রতম একক অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দুইটা প্রিলিতে আসছে, অ্যামাইনো অ্যাসিড। লেখেন, আমাদের দেহে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যাসিড আছে কত প্রকার? 20 প্রকার। লেখেন, শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য থেকেই দেহ নাইট্রোজেন পায়। নাইট্রোজেন পায়। ন্যাচারাল আমিষের কোড P49। ঠিক দেন, এটা একটা পিলিতে আসছে। ন্যাচারাল আমিষের কোড হলো P49। আচ্ছা, আমিষ আমরা মূলত গ্রহণ করি কেন? দেহের বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ, ক্ষয় পূরণ ইত্যাদি কাজের জন্য। তাহলে শক্তির জন্য না, শক্তির জন্য না। দেখেন, 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টিকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। কারণ এগুলো দেহ তৈরি করতে পারে না। দেহ তৈরি করতে পারে না, পারে না। তাহলে মনে থাকবে, এটা কিন্তু রিটেনেও আসে অনেক সময়। হ্যাঁ, তাহলে আমাদের দেহে কয় প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে? 20 প্রকার। এই 20 প্রকারের মাঝে 8টিকে বলা হয় অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কেন? এই 8টি দেহ নিজে সিনথেসিস বা তৈরি করতে পারে না, কিন্তু বাকিগুলো পারে। তাহলে এগুলো বাইরে থেকে খাবার দিয়ে, খাবার থেকে দেহে দিতে হয়। সাধারণত এগুলো পাওয়া যায় বেশি প্রাণীজ আমিষে, এজন্য আমাদের মাছ মাংস খাওয়া উচিত। মনে থাকবে, এজন্য মাছ মাংস খাওয়া। আচ্ছা, এই 8টির নাম আপনারা একটু পড়ে নিন। আছে, শীটে গাইডে আছে, ওরাকলের গাইড বা শীটে আছে, আমি আর লিখলাম না, পড়ে নিন। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কিছু আমিষের নাম দেখব। আমিষ, সেটা হলো তার উৎস
উৎস মানে কোথায় পাওয়া যায়, আর তার নাম একই আমিষ কিন্তু ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। যেমন চুল, ত্বক, নখ ইত্যাদিতে যে আমিষটা পাওয়া যায় তাকে বলা হয় কেরাটিন। কেরাটিন। তারপরে রক্ত, রক্তে যে আমিষ পাওয়া যায় এটা তো জানেনই, গ্লোবিন। ঠিক দেন, এটা পিলিতেও আসছে। হ্যাঁ, রক্তরস, ডিমের কুসুম, এতে যেটা পাওয়া যায় সেটা হলো গ্লোবিউলিন। ডিমের সাদা অংশে অ্যালবুমিন। অ্যালবুমিন। দুধে কেসিন, এটাও ঠিক দেন, কেসিন। যোজক কলা, যোজক কলা, কানেকটিভ টিস্যুতে যেটা পাওয়া যায় সেটা হলো কোলাজেন। ওকে, এগুলো একটু মনে রাখবে না। দেখেন সবই কিন্তু প্রোটিন, সবই প্রোটিন, কিন্তু এক এক জায়গায় এক এক স্থানে এদের নাম ভিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরীক্ষায় আসে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ তথ্য একটু স্টার দিয়ে লিখে নেন, এটা এক খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। পিত্তরস অ্যান্টিবডি, অ্যান্টিজেন, হরমোন, এনজাইম সবই আমিষ বা প্রোটিন, প্রোটিন দ্বারা তৈরি। তাহলে এইগুলো আমাদের শরীরের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ এই উপাদানগুলো সবই কোনো না কোনো প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, প্রোটিনের অনেকগুলো ভাগ আছে, আমরা ওদিকে যাচ্ছি না, ওগুলো একাডেমিক পড়ার জন্য দরকার। সেগুলো সবই কোনো না কোনো ধরনের প্রোটিন বা আমিষ জাতীয় পদার্থ। ওকে, আসেন এবার আমরা একইভাবে একটু শর্করা সম্পর্কে জানি। শর্করা, কার্বোহাইড্রেট। আচ্ছা, শর্করা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। দ্বারা গঠিত। আচ্ছা, আমাদের প্রধান খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য এটি। খাদ্য এটি। শরীর সবচেয়ে বেশি শক্তি গ্রহণ করে এ থেকে। এটা আমরা আগেই পড়ে আসছি, তাই না? 60 থেকে 70 ভাগ। আচ্ছা, প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য 0.64 গ্রাম শর্করা প্রয়োজন। প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য 0.6 গ্রাম শর্করা প্রয়োজন। ওকে, তাহলে নিজে নিজেই বের করে নিতে পারবেন আপনার প্রতিদিন কতটুকু শর্করা খাওয়া উচিত। আচ্ছা, সবচেয়ে সরল শর্করা হলো গ্লুকোজ। গ্লুকোজ।
আচ্ছা, যার সংকেত হলো C6H12O6, আপনারা সবাই জানেন। আচ্ছা, একটা পিলিতে আসছিল এই গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। এটা 40তম পিলিতে আসছিল, টিক দিয়ে রাখেন। তাহলে সরল শর্করা গ্লুকোজে কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 1:2:1। ওকে। আরো কিছু পরীক্ষায় আসে, সেটা হলো মিষ্টি বা চিনিতে কোন শর্করা পাওয়া যায়, সেটার নাম হলো সুক্রোজ। সুক্রোজ। আচ্ছা, সেটার সুক্রোজ, ঠিক আছে। আচ্ছা, এরপর লেখেন দুধে যে শর্করা পাওয়া যায় সেটাকে বলা হয় ল্যাকটোজ। ল্যাকটোজ। আচ্ছা, ফল শর্করা বলা হয় ফল শর্করা, এটাকে বলা হয় ফ্রুক্টোজ। তারপর প্রাণী দেহে সঞ্চিত শর্করা, প্রাণী দেহে সঞ্চিত যে শর্করা অনেক পরীক্ষায় আসে, এটাকে বলা হয় গ্লাইকোজেন। গ্লাইকোজেন। আমাদের দেহ, প্রাণী মানে কি? মানুষ বা যে কোনো প্রাণী। তারপর আরেকটা হলো আহ উদ্ভিজ্জ শর্করা, সবচেয়ে প্রধান শর্করা যেটা উদ্ভিজ্জ শর্করা। আমরা যে শর্করা খাই তার সবচেয়ে প্রধান শর্করাটা ধান, গম, ভুট্টা, যব, আলু ইত্যাদি, সেটাকে বলা হয় শ্বেতসার, বা ইংরেজিতে বলে স্টার্চ। ওকে, এগুলো একটু মনে রাখবে না, খুব গুরুত্বপূর্ণ। শ্বেতসার বা স্টার্চ, শ্বেতসার বা স্টার্চ। ওকে, লেখা হয়েছে নিশ্চয়ই। আমরা এবার একটু দ্রুত ভিটামিন গুলো সম্পর্কে দেখব। আমরা একটু ভিটামিন গুলো সম্পর্কে দেখব। ভিটামিন। আচ্ছা, ভিটামিন হলো জটিল প্রকৃতির জৈব যৌগ। জৈব যৌগ। আচ্ছা, আমাদের গুরুত্বপূর্ণ দুইটা কাজ, একটা হলো শারীরিক গঠন, শারীরিক গঠন, অর্থাৎ শারীরিক গঠন বলতে হলো কোষ, টিস্যু ইত্যাদি, এদের সুস্থ গঠন ও রোগ প্রতিরোধ। এই দুইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আরো অনেক কাজ করে, কিন্তু এই দুইটা হলো ভিটামিনের প্রধান কাজ। কোষ টিস্যুর পূর্ণাঙ্গ পরিপূর্ণ গঠন, আর হলো রোগ প্রতিরোধ করা। আচ্ছা, এই ভিটামিন প্রধানত 6 প্রকার: A, B, C, D, E, K। আচ্ছা, এই 6টার মধ্যে আবার বি আর সি, এটা হলো পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয়। আর বাকি 4টা তাহলে থাকলো কি? A, D, E, K। তেল বা চর্বিতে দ্রবণীয়। তেল বা চর্বিতে দ্রবণীয়। ওকে। আচ্ছা, এরপরে 12 প্রকার, 12 এটা কিন্তু 12, 12 প্রকার ভিটামিনকে ভিটামিনকে একত্রে ভিটামিন
বি কমপ্লেক্স বলা হয়। কয়টাকে? 12টাকে। লেখা হয়েছে 12 প্রকার ভিটামিনকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। ওকে, আসেন এবার আমরা কিছু ভিটামিনের রাসায়নিক নাম কতকগুলো জানার একটু চেষ্টা করি। রাসায়নিক নাম পরীক্ষায় আসে অনেক সময়। তাহলে প্রথমটাই হলো এ, ভিটামিন এ, এটাকে বলা হয় রেটিনল বা বিটা ক্যারোটিন। আচ্ছা, বিটা একটু পরে লিখছি, বি কয়েকটা লিখবো, 12টাই না, কয়েকটা লিখে দিব। সিটাকে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক দেন, এটা প্রিলিতে আসছে। ডিটাকে বলা হয় কোলে ক্যালসিফেরল। কোলে ক্যালসিফেরল, একটু বারবার পড়বেন নাহলে মনে থাকবে না। ই টোকোফেরল। ফেরল আছে, ফেরল, দুইটাতেই ফেরল আছে। কে, এটাকে বলা হয় মেনাডিয়ন। মেনাডিয়ন। আচ্ছা, এই এই পাঁচটা তো পড়লামই। আর বি এর আমি কয়েকটা লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট গুলো। বি1, এটাকে বলা হয় থায়ামিন। বি2 রিভোফ্লেভিন। বি3 এটাকে বলা হয় নিয়াসিন। এর অবশ্য আরো একটা নাম আছে, নিকোটিনিক অ্যাসিডও বলে। আচ্ছা, বি9 ফলিক অ্যাসিড। আর বি12 কোবালামিন। এরও আর একটা নাম আছে, সায়ানোকোবালামিন বলা হয়। ওকে, এই কয়টা একটু দেখে নিবেন। কোবালামিন ও সায়ানোকোবালামিন। তাহলে বি1 থায়ামিন, বি2 রিভোফ্লেভিন, বি3 নিয়াসিন, বি9 ফলিক অ্যাসিড, বি12 কোবালামিন বা সায়ানোকোবালামিন। ওকে। আচ্ছা, এবার আপনাদের একটা খাদ্য থেকে কমন হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে নিজেরা পড়ে নেবেন, গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা পড়ে নেবেন। সেটা হলো খাদ্য ও তার উৎস। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ? অনেকগুলো এসেছে। যকৃতে কি পাওয়া যায়, চা পাতায় কোনটা পাওয়া যায়, কচু শাকে কোনটা পাওয়া যায়, টাটকা শাকসবজিতে কি পাওয়া যায়, দুধে কোনটা পাওয়া যায়, ইত্যাদি। তাহলে একটু পড়ে নিবেন আগের স্লাইডটা। থায়ামিন, বি2 রিভোফ্লেভিন, বি3 নিয়াসিন, বি9 ফলিক অ্যাসিড, বি12 কোবালামিন। আচ্ছা, তাহলে এটা কোথা থেকে পড়বেন? আপনারা তো জানেনই, আমার এরকম হোমওয়ার্ক দেওয়া মানেই ওরাকলের গাইড অথবা ওরাকলের শীট, যে কোনো একটা থেকে পড়ে নেবেন, মুখস্থ করে ফেলবেন। ওকে। আচ্ছা, আসেন এবার আমরা খুব দ্রুত কিছু এই খাদ্যের অভাবজনিত রোগ পড়ে ফেলি। আচ্ছা, প্রথমে লেখেন ভিটামিন। ভিটামিনের অভাব। এই পাশে লেখেন ভিটামিনের নাম আর এই পাশে লেখেন রোগ। তাহলে ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবে যেটা হয় রাত কানা। ঠিক দেন, পিলিতে এসেছে। আচ্ছা, রাত কানা রোগটার আসলে, এই রোগটার আর নাম হলো জেরাপ্থ্যালমিয়া। জেরাপ্থ্যালমিয়া। তাহলে এটাও আসতে পারে, হ্যাঁ, জেরাপ্থ্যালমিয়া। আসলে জেরাপ্থ্যালমিয়ার অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো স্টেজ আছে।
প্রায় 7-8টা স্টেজ আছে। তার মাঝে একদম প্রথম স্টেজটাই হলো রাতকানা, রাতে চোখে দেখে না। আমাদের চোখে রড কোষ আছে যেটা অল্প আলোতে দেখতে সাহায্য করে। এইটার সংখ্যা যদি কমে যায় বা এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই ব্যক্তি রাতে দেখে না, এটাকেই বলা হয় রাতকানা। আর এই রড কোষটাকে উজ্জীবিত করে বা সুগঠিত করে বা এদেরকে কার্যকর অ্যাক্টিভ রাখে কে? ভিটামিন এ। আচ্ছা, বির কয়েকটা লিখে দেই। বি1, এটার অভাবে হয় বেরি বেরি, রোগের নাম কি? বেরি বেরি। বি2, মুখে ঘা, মুখ সাদা হয়ে যায়। বি3, পেলেগ্রা, এগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসে, পেলেগ্রা। আচ্ছা, এইবার বি9 আর হলো বি12, এই দুইটার মিলিত অভাবে বা দুইটা থেকেই কি হয়? রক্ত স্বল্পতা। এটা কিন্তু প্রিলিতে আসছে, রক্ত স্বল্পতা। সি এর অভাবে হয় স্কারভি, সবাই জানেন। টিক দেন, দাঁত দিয়ে বা মুখের মাড়ি দিয়ে রক্ত পড়ে। ডি, ডি এর অভাবে হয় রিকেটস। আচ্ছা, রিকেটসটা কাদের হয়? পাশে লিখে রাখেন, শিশুদের। শিশুদের হাড়ের সম্পন্ন গঠন সম্পন্ন হয় না, আর বাঁকা হয়ে যায়, পায়ের হাড় বিশেষ করে। আচ্ছা, এইটাই যদি বয়স্কদের হয় তখন আমরা বলি হাড় ক্ষয়। বয়স্ক হাড় ক্ষয়, হাড় ক্ষয় দুই ভাবে হতে পারে, বাংলায় হাড় ক্ষয়ই বলে, এটা দুই ভাবে হয়, অস্টিওপোরোসিস আর অস্টিওম্যালেশিয়া। হ্যাঁ, একটু শুনে রাখেন। ওকে। ই, এর অভাবে বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতা হ্রাস, আর হলো চর্মরোগ। কে এর অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না, রক্তক্ষরণ বন্ধ হয় না, কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ হয় না। ওকে, এটা দুইটা পিলিতে আসছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, এগুলো যদিও রোগের অধ্যায়ও আমি পড়িয়েছি, আপনাদের ক্লাস নিয়েছি কিনা আমার জানা নেই, যাই হোক আবার লিখে দিলাম। তাহলে এগুলো হলো ভিটামিনের অভাবজনিত রোগ, খুবই ফ্রিকুয়েন্টলি বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে স্কারভি, ডি এর অভাবে রিকেটস শিশুদের, আর হাড় ক্ষয় বয়স্কদের, ই এর অভাবে বন্ধ্যাত্ব, চর্মরোগ, কে এর অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না। ওকে, এবার লেখেন খনিজের অভাব, খনিজ লবণ রোগ, খুব দ্রুত লেখেন। তাহলে খনিজ লবণের অভাবে প্রথম যেটা আয়োডিন, আপনারা সবাই জানেন, গলগণ্ড রোগ, দুইটা টিক দেন। আচ্ছা, এইটাকে এ নামেও আসতে পারে, গয়টার। গলগণ্ড আমরা পরিচিত বাংলায়, কিন্তু এটাকে গয়টার নামেও আসতে পারে। ওকে। সোডিয়াম, আমাদের শরীরের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজটার নাম সোডিয়াম। দেখেন, দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ, হৃদরোগ আর হলো মস্তিষ্ক বিকৃতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গকে স্বাভাবিক রাখে। ঠিক আছে, মনে রাখবেন সোডিয়াম। পটাশিয়াম, সিয়াম, পটাশিয়াম, পেশি দুর্বলতা, মাংস পেশি শিথিল হয়ে যায়, নরম হয়ে যায়, পেশি দুর্বলতা। ক্যালসিয়াম ও ফসফরাস, মনে রাখবেন এই দুইটা যৌথ উদ্যোগে কাজ করে, একই কাজ করে। ক্যালসিয়াম ও ফসফরাস যৌথ উদ্যোগে কাজ করে, এদের উৎসগুলো একই, যেখান থেকে পাওয়া যায়। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম ও ফসফরাস কি করে? হাড় ক্ষয়, দাঁত ক্ষয়, দুইটা পিলিতে আসছে। ক্লোরিন, দাঁত, বা আসলে দাঁত বলতে কি, এনামেল ক্ষয়, দাঁতের উপরের বাইরের এই যে শক্ত আবরণটা, আমরা যে অংশটা দেখি এর উপরে যে শক্ত আবরণ, ডেন্টিনের উপরে শক্ত আবরণটা এনামেল, তাহলে দাঁত বা এনামেল ক্ষয় হয় ক্লোরিনের অভাবে। জিঙ্ক, বন্ধ্যাত্ব,
সবার শেষে লেখেন আয়রন, খুব গুরুত্বপূর্ণ, লোহা বা আয়রন। রক্ত শূন্যতা, শূন্যতা কথাটা ঠিক না, স্বল্পতা। ঠিক দেন, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, এনিমিয়া। এনিমিয়া। ওকে, এবার আরো খুব দ্রুত দুই একটা রোগ লিখে নেন। সেটা হলো শর্করার অভাবে একটা রোগ হয়, শর্করার অভাবে। হঠাৎ করে ভাত রুটি এগুলো খাওয়া ছেড়ে দিলে শরীর দুর্বল হয়ে যায়, ওজন কমে যায়, সেই রোগটাকে বলে কিটোসিস। নাম কি? কিটোসিস রোগ। হঠাৎ করে শর্করা খাওয়া ছাড়া যাবে না, আমাদের শরীরের শক্তির 60 থেকে 70 ভাগ যেহেতু শর্করা থেকে আসে, ওটা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ছাড়তে হবে। আচ্ছা, এবার লেখেন আমিষের অভাবে। আমিষের অভাবে শিশুদের দুটি রোগ হয়। শিশুদের দুটি রোগ। আপাতত শুধু প্রিলির জন্য নামই জেনে রাখেন, বৈশিষ্ট্যগুলো আমরা রিটেনে পড়বো। তার প্রথমটাকে বলি কোয়াশিয়রকর, আর দ্বিতীয়টা হলো মেরাসমাস। কোয়াশিয়রকর ও মেরাসমাস, এই দুটো রোগ হয় শিশুদের কিসের অভাবে? প্রোটিন বা আমিষের অভাবে। ওকে, কোয়াশিয়রকর, মেরাসমাস আমরা পরে পড়বো, পরে এগুলো রিটেনে ইনশাল্লাহ বিস্তারিত পড়বো। বা আপনারা যারা ক্যাডার হতে চান তারা প্রিলির সাথে রিটেন কিন্তু এগিয়ে রাখতে হবে, দেখে রাখবেন। এইবার আমরা একটু ফলিত জীববিজ্ঞানের কয়েকটা টার্মিনোলজি জানবো। ফলিত জীববিজ্ঞান, অ্যাপ্লাইড বায়োলজি। কিছুই না, আপনারা ডিটেলস একটু দেখেন, কিন্তু আমি শুধু যা যা পরীক্ষায় আসে সেটা হলো পিসি কালচার। এই শব্দটা দিয়ে কি বোঝায়? মৎস্য চাষ, বাণিজ্যিক ভাবে বা লাভজনক ভাবে মাছ চাষ, দুইটা পিলিতে আসছে। তারপর এপি কালচার, এটা দিয়ে কি বোঝায়? মৌমাছি পালন, একটা পিলিতে আসছে। 3 নম্বর সেরিকালচার, এটা দিয়ে কি বোঝায়? রেশম চাষ বা পালন, এটাও একটা পিলিতে আসছে। তারপরে হলো এভি কালচার, পাখি পালন বিষয়ক, পাখি পালন বিষয়ক, এটাও একটা পিলিতে আসছে। আচ্ছা, আরো এরকম কিছু লিখে রাখি যা আসেনি, হয়তো আসতে পারে। একটা হলো হর্টিকালচার, উদ্যান চাষ, মানে বাগান করা। আচ্ছা, তারপরে আসতে পারে অর্নামেন্টাল হর্টিকালচার, এইটা হলো ফুল চাষ। তবে কোন ফুল চাষ? শৌখিন। কোনটা? শৌখিন। এই যে আজকে জানুয়ারি 1 তারিখ, ফুল কিনতে শাহবাগে যান, দেউলিয়া হয়ে যাবেন। ঠিক আছে, আমি তো একবার দেউলিয়া হওয়ার জোগাড় হয়েছিল, যাই হোক। তাহলে ওইটা না, যশোর কুষ্টিয়া ঝিনাইদহে যে ফুল বিক্রি হয় বাণিজ্যিক ভাবে, ওটা তো অনেক লাভজনক, ফসলের চেয়েও লাভজনক। ওটা না, আমরা মনের আনন্দে ফুলকে ভালোবেসে বাড়ির সামনে বা ব্যালকনি বারান্দাতে যেটা করি, ওইটাকে বলা হচ্ছে অলংকারিক বা অর্নামেন্টাল হর্টিকালচার। প্রন কালচার, চিংড়ি চাষ। তারপর পার্ল কালচার, মুক্তা চাষ। এরকম অনেক আছে, আর দরকার নেই। পোমো কালচার, এটা হলো ফল চাষ, ইত্যাদি। এগুলো একটু, এই কয়টা পড়লেই হবে আশা করি। আচ্ছা, এর মধ্যে আপনারা একটা কাজ করবেন, সিরিয়াল, সিরিয়াল 1 থেকে 3 একটু বেশি পড়বেন।
বেশি পড়বেন মানে শীট থেকে একটু দেখবেন, আরো কিছু তথ্য আছে। বেশি পড়তে হবে, লিখে দিলাম। গাইড, GUID, গাইড অথবা শীট থেকে। ওকে, আমি সময়ের অভাবে আর ওদিকে ঢুকলাম না। এবার লেখেন পানি আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণ। আচ্ছা, আর্সেনিক একটা মৌল, আমরা সবাই জানি আর্সেনিক একটা মৌল, যার প্রতীক হলো AS। AS, এটা হলো একটা উপধাতু। উপধাতু। আচ্ছা, এটার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা 33। এটা একটা প্রিলিতে আসছে। আমি অফলাইনে যখন পড়াই তখন বলি ফান করে যে 5 নম্বর, 5 নম্বর আগে ছিল 33, তাহলে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? 5 নম্বর। আচ্ছা, হু এর মতে, হু এর মতে বাংলাদেশের পানিতে, বাংলাদেশের পানিতে এর সহনীয় মাত্রা 0.05 মিলিগ্রাম পার লিটার। সহনীয়, এটা কিন্তু নিরাপদ না, এটা সহনীয় মাত্রা, এতটুকু পর্যন্ত সহ্য করা যেতে পারে। এবং বাংলাদেশে এই সবকিছুরই দূষণজনিত যা কিছু আছে, মনে রাখবেন সবকিছুই অনেক হাই, উন্নত দেশে আমরা অনেক কম। তাহলে এর চেয়ে বেশি হলে আমরা ধরে নিব আমাদের দেশে সেটা দূষণ। আচ্ছা, আর্সেনিক দূষণের কারণ লেখেন। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন বা ব্যবহার। তাহলে এটা একটা মানে থ্রেট। ফসল আমাদের দেশে যত বেশি হবে, আর্সেনিক দূষণের মাত্রা কিন্তু বেশি হবে। কারণ কি, আমাদের দেশে সেচের কাজে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাই প্রধান উৎস, মাটির নিচের পানি দিয়ে আমরা সেচ দেই। তাহলে যত এটা করা হবে তত আর্সেনিক দূষণ বাড়বে। কেন বাড়বে এগুলো আমরা রিটেনে দেখবো। এর কিছু কারণ আছে, এখানে একটা বিক্রিয়া আছে, তো ওইটার কারণে বাড়ে। তাহলে আপনারা মনে রাখবেন ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলন বা ব্যবহার। আচ্ছা লেখেন আর্সেনিকোসিস। আর্সেনিকোসিস, এটা হলো আর্সেনিক দূষণ থেকে মানব শরীরে সৃষ্ট জটিলতা। এটাকে মেডিকেল সায়েন্সে এই টার্মিনোলজি দিয়ে বোঝানো হয়, আর্সেনিকোসিস। ক্যান্সার হতে পারে, কিডনি বিকল হতে পারে, মস্তিষ্ক বিকল হতে পারে, হৃৎপিণ্ডে সমস্যা হতে পারে, হজমে সমস্যা হতে পারে, চর্মরোগ হতে পারে, এরকম নানা কিছু। তাহলে এই আর্সেনিকোসিস হলো দূষণ থেকে সৃষ্ট শারীরিক জটিলতাটাকে মেডিকেল সায়েন্স আর্সেনিকোসিস বলা হয়। ওকে, এবার লেখেন পাস্তুরায়ন। পাস্তুরায়ন দুধকে দুধকে জীবাণুমুক্ত অবস্থায় সংরক্ষণ পদ্ধতি। সংরক্ষণ পদ্ধতি, দুধকে জীবাণুমুক্ত অবস্থায় সংরক্ষণ পদ্ধতি, জীবাণুমুক্ত করে একটা সময় পর্যন্ত সংরক্ষণ করার পদ্ধতি। আচ্ছা, এটা দুইটা তাপমাত্রায় করা হয়, সেটা কি লেখেন। দুধ নিয়ে 145 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, অথবা 162 ডিগ্রি ফারেনহাইট।
এই তাপমাত্রায় ফুটালে 30 মিনিট ফুটাতে হবে। আর বেশি 162 ডিগ্রি ফারেনহাইটে ফুটালে 15 মিনিট ফুটাতে হবে। ফুটিয়ে ফুটিয়ে এইটা আবার একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে, সেটা কত? 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। তাহলে দুধ কয়েক মাস ভালো থাকবে। আচ্ছা, 40 ডিগ্রি ফারেনহাইট মানে কত? এই নর্মাল ফ্রিজিং যে টেম্পারেচার, অর্থাৎ 5, 6 বা 6 অ্যারাউন্ড 6 এরকম আসবে সেন্টিগ্রেড বা সেলসিয়াসে। আমরা তো সেলসিয়াসটা বলে অভ্যস্ত, তাই এখানে কিন্তু ফারেনহাইটে দিয়েছি। তাহলে এটা কিন্তু বেশি আছে না, অল্প আছে, ফুটাতে হবে। তাহলে 145 ডিগ্রিতে 30 মিনিটস, অথবা 162 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 15 মিনিটস বয়েল করে এটাকে স্টোর করতে হবে নর্মাল ফ্রিজিং, মানে 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়। তাহলে দুধ কয়েক মাস ভালো থাকবে। আচ্ছা, এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন লুই পাস্তুর। সেজন্যই এটাকে কি বলা হয়? পাস্তুর থেকেই নামটা আসছে, পাস্তুরাইজেশন বা পাস্তুরায়ন। লেখা হয়েছে নিশ্চয়ই। ওকে, এবার খাদ্য সংরক্ষক। খাদ্য সংরক্ষক, ঠিক আছে, খাদ্য সংরক্ষণে যেগুলো ব্যবহার হয়। আচ্ছা, তার মাঝে প্রথমটা লেখেন ফুড গ্রেড। ফুড গ্রেড মানে যেগুলো ব্যবহার করা যাবে, ক্ষতিকর না আমাদের জন্য। ফুড গ্রেড খাদ্য সংরক্ষক, এর মাঝে কি কি আছে? আচ্ছা, এর মাঝে থাকার মধ্যে আছে হলো, প্রথমটা হলো ব্রাইন। ব্রাইন কাকে বলে? সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ, আপনারা জানেন অনেক মাছ, নোনা মাছ, ইলিশ, শুটকি, এগুলো কি করা হয়? ঘন লবণ দিয়ে সংরক্ষণ করা যায়, তাহলে এটা ফুড গ্রেড। আচ্ছা, তারপরে ঘন চিনির দ্রবণ দিয়েও করা যায়, জ্যাম, জ্যাম এইগুলো, এটা ফুড গ্রেড। তারপর সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট, এরপর সালফার ডাইঅক্সাইড, তারপর সরবেট, এটা পানীয়তে ব্যবহার করা হয়, তরল পানীয় সংরক্ষণে ইত্যাদি। তাহলে এগুলো হলো ফুড গ্রেড। ফুড গ্রেড অর্থাৎ এগুলো ব্যবহার করা যাবে, এগুলো ক্ষতিকর না। হ্যাঁ, আর কিছু আছে যেগুলো ক্ষতিকর, লেখেন 2 নম্বর, ক্ষতিকর। তার মধ্যে একটা হলো ইথিলিন। ফল পাকাতে, ফল পাকাতে ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা, ইথিলিন কিন্তু এমনি ফল পাকানোর এনজাইমের নামই ইথিলিন। এটা কিন্তু গাছেও এটা তৈরি হয়, কিন্তু ধীরে 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 তৈরি হয়ে একটা সময় নিয়ে এটা পরিপুষ্ট হয়, জন্য কোনো সমস্যা হয় না, এটা আমাদের জন্য উপকারী। কিন্তু একবারে বেশি পরিমাণ দিয়ে পাকানো হয়, এই জন্য এটা ক্ষতিকর। আচ্ছা, এরপরে হলো কার্বাইড। এটাও ফল পাকাতে ব্যবহার হয়, তবে বিশেষত ফলের মধ্যে আবার স্পেশালি কলায় এটা বেশি ব্যবহার হয়, ক্ষতিকর, একদম বিষাক্ত। ফরমালিন, ঠিক আছে, এটা হলো, এগুলো আমরা বিস্তারিত ইসে পড়বো, কেমিস্ট্রিতে পড়বো, আপাতত শুধু জেনে রাখেন ফরমালিন। আচ্ছা, এর মূল যৌগটার নাম হলো ফরমালডিহাইড। হাইড, ওকে।
ইদানিং একটা যুক্ত হয়েছে, সেটা হলো কাল্টার। কাল্টারটা কি? এটা হলো ফল না পাকাতে, না পাকানোর জন্য কোথায় ব্যবহার হয়? গাছে। গাছে, গাছে ফল থাকতেই গাছে দেওয়া হয়। কত খারাপ আমরা, চিন্তা করেছেন? একে তো ব্যবহার করি পাকানোর জন্য, কাঁচাটাকে পাকা করে বিক্রি করছি। আর ইদানিং শুরু হয়েছে বিশেষ করে আম, লিচু, আমে বেশি, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, সাতক্ষীরা এদিকে, ঠিক আছে, না পাকানোর জন্য, অর্থাৎ সিজনে দাম কম, এখন পারলে তো দাম কম পাওয়া যাবে, পাকতেই দিবে না, জোর করে কেমিক্যাল দিয়ে রাখে। ওকে, তাহলে এগুলো সবই হলো কি আমাদের মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ওকে, এবার লেখেন প্রধান বায়ু দূষক সমূহ। প্রধান বায়ু দূষক সমূহ। প্রধান বায়ু দূষক সমূহ। আপনারা একটু গ্যাপ গ্যাপ দিয়ে লেখেন। একটা হলো কার্বন ডাই অক্সাইড, প্রথমটা কার্বন ডাই অক্সাইড, এটা হলো প্রধান বায়ু দূষক। প্রধান বায়ু দূষক, ঠিক দেন। আচ্ছা, তারপরে হলো মানুষের জন্য, মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর। এটাও একটা পিলিতে আসছে। আচ্ছা, এটা কোথায় পাওয়া যায়? গাড়ির কালো ধোঁয়া। গাড়ির কালো ধোঁয়া, যত পুরনো ইঞ্জিন হবে কালো ধোঁয়া হবে, সেখানে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আচ্ছা, এবার লেখেন কার্বন ডাই অক্সাইড। এটা হলো জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি পোড়ালে বাতাসে বৃদ্ধি পায়, কোনটা? এইটা, ঠিক দেন। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি তো আপনারা জানেন, 5 নম্বর অধ্যায়ে পড়ানো হয়েছে। ওই তিনটা কি কি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল। এগুলোর যেটাই পড়ান আপনার, কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে। ওকে, এরপরে লেখেন সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড ডিজেল পোড়ালে, ডিজেল পোড়ালে বাতাসে বৃদ্ধি পায়, কোনটি? বাতাসে বৃদ্ধি পায়, টিক দিয়ে রাখেন, বিসিএস আসছে। হ্যাঁ, যত ডিজেল পোড়ানো হবে তত বাতাসে এটা বাড়বে, সে যানবাহন হোক, কলকারখানা হোক, ডিজেল পোড়ালেই এইটার পরিমাণ বাড়বে। আচ্ছা, নাইট্রোজেনের, নাইট্রোজেনের অক্সাইড সমূহ। অক্সাইড একটা না, কয়েকটা, সমূহ। আচ্ছা, তার মাঝে কি কি আছে? নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড। N2O5 পেন্টঅক্সাইড। ওকে, এগুলো সবগুলোই দূষক। আচ্ছা, এই নাইট্রাস অক্সাইডটার একটা নাম আছে, এটার নাম কি? আমি একটু উচ্চারণটা লিখে দিচ্ছি আপনাদের। নাইট্রাস অক্সাইড, এই একার বাদ যাবে, নাইট্রাস, নিচে লেখা অনেক মুশকিল, অক্সাইড। আচ্ছা, এটাকে বলা হয় হলো লাফিং গ্যাস। লাফিং গ্যাস, ঠিক আছে। আচ্ছা, আরেকটু লিখতে পারেন স্টার দিয়ে, সেটা হলো এই সালফার ডাই অক্সাইড আর হলো নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড সমূহ, অক্সাইড সমূহ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, প্রধানত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী।
অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ওকে, এবার আমরা শেষের দিকে চলে আসছি। আজকের আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক দিয়ে শেষ করব, সেটা হলো গ্রিন হাউস প্রতিক্রিয়া, গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, এটা দুইটা অংশ। বিসিএস এ কিন্তু এই গ্রিন হাউস প্রতিক্রিয়া বা গ্রিন হাউস ইফেক্টটাকে একটা ইউনিভার্সাল টপিকস বলা হয়। ইউনিভার্সাল মানে কি? মানে হচ্ছে, মানে বিসিএস এ কিছু কিছু টপিকস আছে যেটা শুধু একটা সাবজেক্টে লাগে না, অনেকগুলো সাবজেক্টে লাগে। সেই রকম একটা টপিকস হলো কি গ্রিন হাউস প্রতিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দুই ভাবে পড়বো এটা। প্রথমটা হলো আমরা প্রথমে এক অংশে পড়বো গ্রিন হাউস কি, এরপর প্রতিক্রিয়ায় যাব। ওকে, তাহলে প্রথমে আমরা গ্রিন হাউস পড়ি। তাহলে গ্রিন হাউস কি? প্রথম হলো কাচের তৈরি ঘর। কাচের তৈরি ঘর, একটা টিক দেন। এটাই কিন্তু পিলিতে আসছে। প্রশ্নটা ছিল যে গ্রিন হাউস কি, তাহলে গ্রিন হাউস কি? কাচের তৈরি ঘর, সিম্পল উত্তর। আচ্ছা, ভালো কথা। কি করা হয় এই ঘরে, এটা একটা পরীক্ষা আসছে। তাহলে লেখেন, শীত প্রধান দেশে, শীত প্রধান দেশে এই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে ফসল ফলানো হয়। এটাও কিন্তু আরেকটা পিলিতে আসছে। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল? গ্রিন হাউস কি? তাহলে গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর। আচ্ছা, এই কাচের তৈরি ঘর কেন বানাতে হবে? তাহলে শীত প্রধান দেশে এই ঘরের মাঝে ফসল বা উদ্ভিদ জন্মানো হয়। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই ঘরে ফসল জন্মাতে হবে? আচ্ছা, যেহেতু বলা হয়েছে শীত প্রধান দেশ, তার মানে কি এখানে বছরের অধিকাংশ সময় তাপমাত্রা হিমাঙ্কে থাকে, বরফ পড়ে, তুষার পড়ে। ফলে সেই আবহাওয়ায় কি ফসল হওয়া সম্ভব? সম্ভব না। এই জন্যে ওই দেশগুলো, তারা তো একটু টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। শীত প্রধান দেশগুলো মাথা ঠান্ডা থাকে তো, টেকনোলজিক্যালি অ্যাডভান্স। ওরা চিন্তা করেছে এই বিকল্প বা বিরূপ আবহাওয়াতেও বা পরিবেশের মাঝেও আমরা কিভাবে ফসল উৎপন্ন করতে পারি। তো পরীক্ষা নিরীক্ষা করে তার একটা সফল এক্সপেরিমেন্ট বা উদ্যোগ বা একটা মানে আউটকাম হলো কি গ্রিন হাউস। এখানে তারা পাচ্ছে। আচ্ছা, এইবার হলো গুরুত্বপূর্ণ, যেটা বিজ্ঞানের অংশ, মূলত বুঝতে হবে যে কিভাবে বা কেন এই ঘরে ফসল ফলানো হয়, কিভাবে সেটা সম্ভব। আসেন, এইটা আমরা কিভাবেটা আমি লিখছি, আগে লিখে নেন, তারপর বলছি। লেখেন, দিনের বেলায়, দিনের বেলায় ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের, ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের সূর্যের আলো ও তাপ, তাপ ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, প্রবেশ করতে পারে। কিন্তু, কিন্তু বিকীর্ণ তাপের, তরঙ্গদৈর্ঘ্য বড় হওয়ায় তা কাঁচ দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ফলে
ঘরের মাঝে তাপ আটকে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। এই হলো বিজ্ঞান। এই হলো বিজ্ঞান। আগে লিখেন, দ্রুত লেখেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সবার কি লেখা হয়েছে? আচ্ছা, তাহলে দেখেন কি হয়। দিনের বেলায় ওখানে যখনই সূর্য উঠুক, যে সময় অল্প সময় বা যে সময়টা সূর্য থাকে, সূর্য থেকে আলো তাপ কাচের মধ্যে প্রবেশ করতে পারে। কারণ কি, আসার সময় সূর্যের এই আলোগুলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে আসে এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র থাকে। তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হলে তাদের শক্তি বেশি হয়। এটা আপনাদের আলোতে আমি পড়িয়েছি, যদি আমি পড়িয়ে থাকি, ক্লাসটা নিয়ে থাকি, বা যিনি পড়াক পড়িয়েছে হয়তো। তাহলে দিনের বেলায় ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো কাচ ভেদ করে প্রবেশ করতে পারে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হলে তার শক্তি বেশি থাকে। আচ্ছা, তাহলে যতক্ষণ সূর্যটা থাকলো, আলোগুলো ঘরের ভিতরে প্রবেশ করলো, ও ভিতরের মাটি উদ্ভিদ এগুলো সেই আলো তাপটাকে শোষণ করলো। করার পর যখন সূর্য ডুবে যায় বা সূর্য থাকে না, তখন সেই শোষিত তাপগুলোকে ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়া তাপগুলোকে কি নামে রাখা হচ্ছে? এই যে এখানে বিকিরণ তাপ। বিকিরণ তাপ। এই বিকিরণ তাপের তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন খেয়াল করেন, বড়। তাহলে এই ছেড়ে দেওয়া বা বিকিরণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে তার শক্তি কম হয়, সেইটা কাঁচের ভেদ করে আর বাইরে যেতে পারে না। ফলে তাপটা ঘরের ভিতরে আটকে পড়লো, তাপের পরিমাণ বাড়লে ওখানে তাপমাত্রাটাও বৃদ্ধি পায়। এভাবে বাইরে আবহাওয়া যাই হোক, পরিবেশ যাই হোক, ভিতরে একটা অ্যাকসেপ্টেবল টেম্পারেচার মেনটেন করে পুষ্টি উপাদান দিয়ে, বীজ টিজ দিয়ে ভিতরে ওনারা ফসল ফলাচ্ছেন। ওকে, তাহলে বুঝতে পেরেছেন কিভাবে এখানে ফসল ফলছে। এইটা তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দিনের বেলায় আসতে পারে, কিন্তু যখন এটা বিকীর্ণ তাপ হিসেবে ছেড়ে দেয়, বড় তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার জন্য কাজ দ্বারা বাধা পেয়ে আটকে পড়ে। ওকে, তাহলে এই অংশটা গেল হলো এইটুকু। কি সেটা? গ্রিন হাউসটা কি বুঝেছেন নিশ্চয়ই, হ্যাঁ? এইবার আসেন প্রতিক্রিয়ায়। প্রতিক্রিয়া। আচ্ছা, প্রতিক্রিয়ায় কিন্তু অন্য সংজ্ঞা, সেটা কি লেখেন। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডল মানে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন প্রতিক্রিয়া কিন্তু অন্য জিনিস, আপনারা সবাই জানেন এটা। গ্লোবাল ওয়ার্মিং বলে, ইংরেজিতে গ্লোবাল ওয়ার্মিং, এটা রচনাও আসে বা অনুচ্ছেদ লিখতে হয়। এর উপর আন্তর্জাতিক বাংলাদেশে বিভিন্ন সম্মেলন হয়। কি কি সিদ্ধান্ত গ্রহণ হলো, কত টাকা দেওয়ার কথা, কতটুকু ছাড় দিল, নেক্সট মিটিং কবে হবে, এবার এজেন্ডা কি, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা ইংরেজি রচনাতে এগুলো আপনারা পড়েন। ওকে, তাহলে প্রতিক্রিয়াটা হলো যে প্রক্রিয়ায় এই তাপমাত্রাটা আমাদের পৃথিবীর বা বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা ইফেক্ট বা প্রতিক্রিয়া বলছি। ভালো কথা। আচ্ছা, এর জন্য দায়ী কে? এইটার জন্য দায়ী কে? আচ্ছা, এটার জন্য দায়ী একজন না। লেখেন গ্রিন হাউস গ্যাস সমূহ। তাহলে আমরা এভাবে শিখবো, একজন বললে বাকিগুলো জানা যাবে না। তাহলে এই তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রধানত দায়ী কে? সেটা হলো গ্রিন হাউস গ্যাস সমূহ। সমূহ একটা না। আচ্ছা, এই গ্যাস সমূহের মধ্যে আবার প্রধান কে? অন্যতম প্রধান কে? প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? সেইটার উত্তর হলো কার্বন ডাই অক্সাইড। দুইটা পিলিতে আসছে।
প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। কেন তাকে প্রধান বলা হচ্ছে? কারণ সে একা কত পার্সেন্ট দায়ী এই টোটাল পৃথিবী তথা বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির? 49%, অলমোস্ট হাফ। সে একা দায়ী এই তাপমাত্রা বৃদ্ধির জন্য। তাহলে প্রধান গেল, কিন্তু সে কি একা? না, তাহলে এর সাথে আরো আছে। তারা কারা কারা? আমি একটু সিরিয়ালি দিয়ে দিচ্ছি, লেখেন। এরপর দ্বিতীয় দায়ী হলো মিথেন, প্রায় 18%। তৃতীয় দায়ী হলো সিএফসি, 14%। চতুর্থ দায়ী নাইট্রাস অক্সাইড, 7%। এবং আরো অন্যান্য কিছু আছে, আর অত আপনাদের দরকার নেই, জটিল হয়ে যাবে। জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, এরাও আছে। হ্যাঁ, ওকে। তাহলে ক্লিয়ার তো বিষয়টা? তাহলে প্রধানত দায়ী হলো গ্রিন হাউস গ্যাসগুলো দায়ী, যার মাঝে অন্যতম বা প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। কারণ সে লোনলি একাই কত পার্সেন্ট দায়ী? 49%। আর বাকি অন্যান্য গুলোর মাঝে মিথেন, সিএফসি এবং অন্যান্য। আচ্ছা, এই সিএফসির কিন্তু আবার আরেকটা ভূমিকাও আছে, সেটা আপনারা জানেন। সিএফসি গ্রিন হাউস গ্যাসও, এবং এটা কি ওজোন স্তর ক্ষয় করে। ঠিক আছে, তাহলে ওর কিন্তু দুইটা দুইটা উত্তর, দুইটা ইম্পর্টেন্স পরীক্ষার জন্য। ওটা গ্রিন হাউস গ্যাস এবং ওজোন স্তর ক্ষয়ের আবার প্রধান গ্যাস সে। আচ্ছা, এবার গেল, এইটার ফলে আমাদের বাংলাদেশের জন্য প্রধান হুমকি কি এই গ্রিন হাউস ইফেক্টের ফলে? আচ্ছা, হুমকিটা হলো নিম্নভূমি, যেটা পরীক্ষায় আসে যেভাবে, সেইটা লিখছে আগে। নিম্নভূমি নিমজ্জিত হবে। 1, 2, 3, 4, 5টা পিলিতে আসছে যে গ্রিন হাউস ইফেক্টের ফলে, প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের জন্য প্রধান হুমকি কোনটা। তাহলে বাংলাদেশের জন্য প্রধান হুমকি হলো নিম্নভূমি নিমজ্জিত হবে। কেন? কারণ হলো বরফ গলার পরিমাণ বৃদ্ধি পাবে, পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, এইবার আমি আপনাদের বাকিটা বলছি মুখে। তাহলে কেন নিম্নভূমি নিমজ্জিত হবে? বরফ গলার পরিমাণ বৃদ্ধি পাবে। কারণ যদি পৃথিবীর তাপমাত্রা বাড়ে, তাহলে স্বাভাবিকভাবে দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা মহাদেশ যে পুরো বরফ দিয়ে, পুরো বরফের স্তর দিয়ে ঢাকা, ওখানে বরফ গলার পরিমাণ বাড়বে তাপমাত্রা বাড়লে, স্বাভাবিক। ফলে সেই বরফ গলে যে পানি হবে, পানিটা কোথায় আসবে? সাগর মহাসাগরে চলে আসবে। ফলে সাগর মহাসাগরে পানির উচ্চতা বেড়ে যাবে, এবং সাগর মহাসাগর তীরবর্তী যে দেশগুলো আছে, সেখানে নিম্নভূমি বা ভূমিগুলো, স্থলভাগ নিমজ্জিত হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যেহেতু সাগরের পাড়ে অবস্থিত বঙ্গোপসাগর এবং বিস্তীর্ণ সমতল, আমাদের সবচেয়ে পৃথিবীর মধ্যে দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে, এইটাই আমাদের জন্য থ্রেট বা চিন্তার বিষয়। ওই হিসাব করে দেখা গিয়েছে যদি 1 মিটার সাগরের পানির উচ্চতা বাড়ে, তাহলে 15 থেকে 17% বাংলাদেশের স্থলভাগ নতুন করে ডুবে যাবে। এবং বরিশাল, খুলনা অঞ্চল দিয়ে ধীরে 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 লবণাক্ততা বাড়ছে, পানি বাড়ছে। ঠিক আছে, এটাই হলো আমাদের সবচেয়ে বড় হুমকি। ওকে, তাহলে বুঝেছেন নিশ্চয়ই। তো আজকে আর আপনাদের সময় নিব না, অনেক লম্বা ক্লাস করে ফেলেছেন। মাথায় রাখতে হবে, হ্যাঁ, পড়ার মূল্যটা তখনই থাকবে যদি সেটা ধারণ করতে পারেন। এবং এই জন্য আমি বলি যে সব সময় আপনারা রিভিশনের উপরে থাকবেন, অর্ধেক সময় রিভিশন দেবেন। এবং আমার কমন কথা, সফলতার চাবিকাঠি একটাই, রিভিশন। অর্ধেক সময় রিভিশন দেবেন। তো আজকে এটুকুই। আহ আপনাদের মানে হ্যাপি নিউ ইয়ার আবার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। কারো যদি কিছু বলার থাকে খুব দ্রুত 1-2 মিনিটে কিছু জানতে চাইতে পারেন, না হলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কারো কিছু জানার থাকলে বলতে পারেন। ওকে, মনে হয় নেই। থ্যাংক ইউ।